शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রোডে। করোনা সংক্রমণ ঠেকাতে চলতি সপ্তাহের প্রথম লকডাউনে ব্যাপক সাড়া শিল্পাঞ্চল জুড়ে। রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, জামুরিয়া, অন্ডাল সর্বত্রই একই ছবি। রাস্তাঘাট শুনশান, চলেনি বাস, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ছিল বন্ধ। জায়গায় জায়গায় মোতায়েন পুলিশ। লকডাউন বিধি ভঙ্গ করায় আটক বেশ কয়েকজন। করোনা সংক্রমণ ঠেকাতে রানীগঞ্জের 88 ও 89 নম্বর ওয়ার্ডে টানা 12 দিন চলা সম্পূর্ণ লকডাউন 30 জুলাই থেকে উঠে যাচ্ছে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এমনটাই। তবে দুটি ওয়ার্ডে লকডাউন উঠলেও করোনা সংক্রমণ ঠেকাতে রানীগঞ্জ জুড়ে বিশেষ নজরদারি চালানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। রানীগঞ্জ শহরে ফের নতুন করে করোনা আক্রান্ত 2 শিশুবাগানের বাসিন্দা পিতা পুত্র করোনা পজিটিভ। চিকিৎসার জন্য তাদের পাঠানো হয়েছে সনকা কোভিড-19 হাসপাতালে। অন্যদিকে জামুরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 34-এ। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার স্বামী। অন্ডালের কাজরা গ্রামের ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্তকে দুর্গাপুর আদালতে তোলার পর নিজেদের হেফাজতে চাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ এলাকায় এক রেলকর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। বাড়ির ছাদের অ্যাসবেস্টাস ভেঙে সোনার চেন, সোনার বালা, নগদ সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয় বলে দাবি পরিবারের সদস্যদের। ঘটনার তদন্তে পুলিশ। রানীগঞ্জ থানা ও ইসিএল এর 7 গ্রাম এরিয়ার নিমচা ফায়ার ফাইটিং প্রজেক্ট লাগোয়া এলাকায় ধসের ঘটনা ঘিরে চাঞ্চল্য। ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। লাগোয়া ইলেকট্রিক সাবস্টেশন ও সংলগ্ন জাতীয় সড়কও ধসের কবলে পড়তে পারে বলে আশঙ্কিত তারা। ইলেকট্রিক সাবস্টেশন নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার দাবি তুলেছেন বাসিন্দারা। রানীগঞ্জের বক্তারনগরে অবস্থিত একটি বেসরকারি আয়রন অ্যান্ড স্টিল কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলালো কারখানা কর্তৃপক্ষ। কারখানা খোলার দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ কর্মরত শ্রমিকদের। অন্ডালের উখড়ায় বধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য। মৃতের বাপের বাড়ির লোকেদের অভিযোগ, শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে বধূকে মেরে ফেলেছে তার শ্বশুর বাড়ির লোকেরা। ঘটনায় মৃতের স্বামীকে আটক করেছে পুলিশ। সালানপুরে মানসিক অবসাদে আত্মঘাতী উদয়নগরের বাসিন্দা মৃত ফাস্টফুড ব্যবসায়ীর পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা প্রদান বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়ের। দিলেন পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা। করোনা সংক্রমণ ঠেকাতে ফের পূর্ণাঙ্গ লকডাউন রাজ্যে। চলতি সপ্তাহের প্রথম লকডাউনে ব্যাপক প্রভাব শিল্পাঞ্চল জুড়ে। রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, জামুরিয়া, অন্ডাল সর্বত্রই লকডাউনের ব্যাপক প্রভাব। রাস্তাঘাট শুনশান, মানুষজনের দেখা নেই, চলেনি বাস। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ছিল বন্ধ। জায়গায় জায়গায় মোতায়েন ছিল পুলিশ। লকডাউন বিধি ভঙ্গ করে অপ্রয়োজনে রাস্তায় বেরিয়ে আটক বেশ কয়েকজন। বৃহস্পতিবার, শনিবারের পর এবার বুধবার করোনা সংক্রমণ ঠেকাতে সপ্তাহের প্রথম পূর্ণাঙ্গ লকডাউনে ব্যাপক সাড়া শিল্পাঞ্চলে।
শিল্পাঞ্চল জুড়ে নিস্তব্ধতা। রাস্তাঘাট শুনশান, বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষজনের দেখা নেই। শিল্পাঞ্চলের বিভিন্ন কলকারখানাতেও লকডাউনের প্রভাব। বিভিন্ন কলকারখানা এদিন ছিল বন্ধ। জরুরি পরিষেবা ছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয় ছিল বন্ধ। খনি অঞ্চল রানীগঞ্জেও লকডাউনে ব্যাপক প্রভাব। রানীগঞ্জের মারোয়ারি হাসপাতাল ও তারবাংলার সামনে পুলিশি টহলদারি নজরে আসে। বিভিন্ন যানবাহন চালকদের আটকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রানীগঞ্জের সিআর রোড বড়বাজার এলাকার বিভিন্ন দোকানপাটও এদিন ছিল বন্ধ। রাস্তাঘাট শুনশান, চলেনি বাস। সমগ্র আসানসোল জুড়েও কার্যত অঘোষিত বন্ধের চেহারা নিয়েছিল করোনা সংক্রমণ ঠেকাতে চলতি সপ্তাহের প্রথম লকডাউনে। বাজার বন্ধের পাশাপাশি গণপরিবহনও সম্পূর্ণ বন্ধ ছিল। জায়গায় জায়গায় নাকা চেকিংও চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে। স্যার কোটমোড় যাচ্ছে কেন তো একটা ভাই আছে শরীর খারাপ আছে ভাই আপনারা একটু জানেন না যে লকডাউন বাইরে বেরো না নিশ্চয়ই তো কেউ বেরোতে চেষ্টা করেন নাকি না চলেন চলেন স্যার নিয়ে লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে ছাড় থাকলেও বিভিন্ন ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ রাখতে অস্থায়ী ক্যাম্প করা হয় প্রশাসনের পক্ষ থেকে। বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় লকডাউন বিধি ভঙ্গ করে অন্য কোনো যানবাহন ঢুকছে কিনা সেদিকেও সতর্ক দৃষ্টি ছিল প্রশাসনের। जब लॉकडाउन होता है ना तो बाहर जाने के लिए आप रख सकते हैं वोटर कार्ड, आधार कार्ड, कुछ भी रखिए। ठीक है, आपका घर का एड्रेस कहाँ है हमको कैसे पता है? দুর্গাপুরের বেনাচিতি বাজারে লকডাউনে পুলিশের কড়া নজরদারি নজরে আসে। চলে পুলিশি টহলদারি। জায়গায় জায়গায় ব্যারিকেড করে মোতায়েন ছিল পুলিশ। যারা লকডাউন বিধি ভঙ্গ করে বাইরে বেরিয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। কেন তারা বাইরে বেরিয়েছেন তার জবাবদিহি চাওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অনেকের কাছ থেকে সদুত্তর না মেলায় আটকও করা হয় বেশ কয়েকজনকে। দুর্গাপুরের ডিভিসি মোড়, দুর্গাপুর ব্যারেজেও চলে পুলিশি কড়া নজরদারি। দুর্গাপুরের ডিএমসি মোড়েও একই ছবি নজরে আসে। গাড়ি আটক করে চলে পুলিশি জিজ্ঞাসাবাদ। এটা ব্যাক চলে যান আপনি। আজকে লকডাউন চলছে ঠিক আছে, আপনি তো রাত 10টার পরে যাবেন। আননেসেসারি অযথায় ভর্তি কেন বেরোচ্ছেন? জামুরিয়াতেও লকডাউনের প্রভাব নজরে আসে। রাস্তাঘাট শুনশান, বন্ধ দোকানপাট, কার্যত অঘোষিত বন্ধের চেহারা গোটা এলাকা জুড়ে। তবে এভাবে লকডাউন করে করোনা সংক্রমণ কমবে বলে মনে হচ্ছে না।
জামুরিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক অজয় খৈতান মনে করেন এমনটাই। টানা 1 সপ্তাহ বা 15 দিন ধরে লকডাউন করা হলে ভালো হতো বলে জানালেন তিনি। এ বিষয়ে তিনি রাজ্যের মুখ্য সচিবকে চিঠিও লিখেছেন, তার প্রতিলিপি জেলা শাসককেও পাঠানো হয়েছে। এভাবে সপ্তাহে 1 দিন বা 2 দিন লকডাউন হলে সংক্রমণের চেন কাটবে না বলে মত তার। বাজার এমনিতেই 1 দিন বন্ধ থাকে বলে জানালেন তিনি, তাই সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন রয়েছে বলে মত অজয় বাবুর। লকডাউনের দিনগুলিতে বিভিন্ন দোকানপাট না খুললেও কিছু মানুষ বাইরে বের হচ্ছেন, এ বিষয়ে প্রশাসনকে আরো কড়া হতে হবে বলে জানালেন তিনি। সাপ্তাহিক লকডাউন যেটা আছে, আমরা মনে করি না যে সাপ্তাহিক লকডাউন করলে মানে 1 দিন 2 দিন পরে সপ্তাহে 1 দিন 2 দিন লকডাউন থাকলে কিছু সুফল আসবে বলে আমাদের মনে হচ্ছে না। কারণটা কি আছে কি সপ্তাহে তো 1 দিন এমনি বন্ধই আছে, 2 দিন যদি আপনি আরো ডাকেন তাহলে 3 দিন বন্ধ হলো, কিন্তু তার মাঝেই আবার বাজার খোলাতে সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো পালন হচ্ছে না, মাস্ক পরা হচ্ছে না, তো করোনার চেনটা ভাঙবে বলে আমাদের মনে হচ্ছে না। আমরা একটা আর্জি রেখেছিলাম, রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমাদের রাজ্যের মুখ্য সচিবকে, এবং তার কপি আমরা পশ্চিম বর্ধমানের জেলা শাসককেও দিই, যে মিনিমাম 7 দিনের লকডাউন আর একবারে শক্তির সাথে হার্ড হ্যান্ড যদি নেওয়া হয় তাহলেই দেখবেন হয়তো করোনার চেন আমরা ভাঙতে পারবো, নাহলে করোনার চেন ভাঙবে বলে আমার মনে হচ্ছে না। আপনি দেখুন রানীগঞ্জেও তো কন্টেনমেন্ট জোন করা হয়েছে, পার্মানেন্ট লকডাউনও করা হয়েছে 2টা ওয়ার্ডকে, কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদেরকে যে পশ্চিম বর্ধমানে যেভাবে রানীগঞ্জে করোনা আক্রান্তর সংখ্যা বেড়েছে তাতে আপনি দেখুন কি সে লকডাউনে কিছু হলো। তো কিছু কিছু জায়গাতে লকডাউন, কিছু কিছু সময়ের জন্য লকডাউন, এটা হলে খুব একটু ভালো রেজাল্ট আসবে বলে মনে হয় না। সপ্তাহের প্রথম লকডাউনে অন্ডালেও একই ছবি, রাস্তাঘাট শুনশান, বন্ধ দোকানপাট, কার্যত অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে গোটা এলাকা। তবে কিছু ব্যতিক্রমী চিত্র নজরে এসেছে। বিনা কারণে রাস্তায় যারা বের হয়েছেন তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। সদুত্তর না মেলায় বাড়ি পাঠিয়ে দেওয়া হয় অনেককেই। গাড়ি রাখতে হবে না, গাড়ি থাকবে, গাড়িটাও সিজ হবে, গাড়িটাও সিজ হবে। চলেন বল প্রয়োগ করবো, বল প্রয়োগ করবো, বল প্রয়োগ করবো। চল চলো চলো বেরিয়েছে কেন? হেলমেট কোথায়? মন্দির যাওয়া তো যাওয়ার মানে গাড়ি তো করো। 2 নম্বর জাতীয় সড়কের চিত্রটাও বদলায়নি লকডাউনে, কার্যত শুনশান। দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে শুরু করে আসানসোলগামী 2 নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ। ব্যুরো রিপোর্ট, পাবলিক टाइम्स। रानीगंज में बढ़ते कोरोना संक्रमण को रोकने के लिए रानीगंज के 88 और 89 नंबर वार्ड में संपूर्ण लॉकडाउन की घोषणा की गई थी। बाद में समूचे शहर में लॉकडाउन का चेहरा ले लिया। लगातार 12 दिन तक चले लॉकडाउन को पश्चिम बर्धमान जिला प्रशासन ने गुरुवार 30 जुलाई से हटा लिया गया है, परंतु जिला प्रशासन रानीगंज पर अपनी विशेष नजर रखेगी कि कोरोना वायरस का संक्रमण बढ़ रहा है या नहीं। कोरोना वायरस संक्रमण की रफ्तार को काबू में करने के लिए रानीगंज के 88 और 89 नंबर वार्ड में किया गया संपूर्ण लॉकडाउन हटा लिया गया है। पश्चिम बर्धमान जिला प्रशासन द्वारा ताजा स्थिति की समीक्षा करने के बाद यह निर्णय लिया गया है। बुधवार की शाम जिला प्रशासन के स्तर से उक्त दोनों वार्डों में संपूर्ण लॉकडाउन बंद करने की जानकारी दी गई। जिले के एडीएम खुर्शीद अली कादरी ने बताया कि 88 और 89 नंबर वार्ड से लॉकडाउन हटा लिया गया है और पूरी स्थिति पर नजर रखी जा रही है। इस तरह से देखा जाए तो लगातार 12 दिनों तक दोनों वार्डों में संपूर्ण लॉकडाउन रहा, जिसे अब जिला प्रशासन ने बंद करने का निर्णय लिया है। गौरतलब है कि रानीगंज के 88 और 89 नंबर वार्ड में कोरोना वायरस संक्रमण के सर्वाधिक मामले पाए जाने के बाद जिला प्रशासन द्वारा गत 18 जुलाई से 1 सप्ताह के लिए संपूर्ण लॉकडाउन कर दिया गया था। गत 24 जुलाई तक दोनों वार्डों में लॉकडाउन रहा। इसके बाद जिला प्रशासन द्वारा दोनों वार्डों में ताजा स्थिति की समीक्षा कर देखा गया कि कोरोना वायरस संक्रमण को लेकर दोनों वार्डों में ज्यादा संतोषजनक सुधार नहीं हुआ। ऐसे में लॉकडाउन को फिर 29 जुलाई तक के लिए बढ़ा दिया गया था। लॉकडाउन का असर समूचे रानीगंज शहर में देखा जा रहा था। शहर में सामान्य जनजीवन पूरी तरह से ठप हो गया था।
ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर में फिर कोरोना वायरस संक्रमण के 2 नए मामले सामने आए हैं। शिशुबगान इलाके में कोरोना पॉजिटिव पाए गए पिता पुत्र को इलाज के लिए सनाका कोविड-19 अस्पताल में भर्ती कराया गया है। वहीं दूसरी तरफ जामुड़िया थाना क्षेत्र में कोरोना वायरस संक्रमितों की मरीजों का आंकड़ा बढ़कर 34 हो गया है। रानीगंज शहर में कोरोना वायरस से संक्रमित मरीजों के मिलने का सिलसिला जारी है। शहर में फिर कोरोना वायरस संक्रमण के 2 नए मामले सामने आए हैं। शिशुबगान इलाके में रहने वाले पिता पुत्र कोरोना वायरस से संक्रमित मिले हैं। बुधवार की शाम स्वास्थ्य विभाग की टीम उनके घर पहुंची और कोरोना पॉजिटिव मिले 58 वर्षीय पिता और 38 वर्षीय पुत्र को इलाज के लिए दुर्गापुर के कांकसा स्थित सनाका कोविड-19 अस्पताल ले जाया गया। इस तरह से देखा जाए तो रानीगंज शहर में कोरोना संक्रमित मरीजों की संख्या बढ़ती जा रही है और कोरोना संक्रमितों का आंकड़ा बढ़कर 100 के पार चला गया है। इस बीच बुधवार को राज्य सरकार द्वारा कोरोना वायरस संक्रमण रोकने के लिए किए गए संपूर्ण लॉकडाउन का रानीगंज में भी व्यापक असर देखने को मिला। लॉकडाउन के सख्ती से पालन के लिए पुलिस पूरी तरह से सक्रिय रही। शहर के लाइफलाइन कहे जाने वाले NSP रोड समेत सभी मुख्य मार्गों पर पुलिस की मुस्तैदी दिखी। लॉकडाउन का उल्लंघन कर बेवजह घूम रहे कई लोगों को पुलिस ने हिरासत में ले लिया। वहीं दूसरी ओर जामुड़िया थाना इलाके में अब तक कुल 34 कोरोना पॉजिटिव मिले हैं। इनमें से 28 स्वस्थ होकर अपने घर वापस लौट चुके हैं, किंतु कोरोना का खतरा कम होने के बजाय बढ़ता ही जा रहा है। सोमवार को 2 पॉजिटिव पाए गए। वार्ड 5 में मंगलवार को 38 वर्षीय कोरोना पॉजिटिव पाया गया। थाना मोड़ स्थित हनुमान मंदिर रजा नगर के पास रहने वाले टोटो चालक के कोरोना पॉजिटिव होने के बाद उसे कोविड अस्पताल में भर्ती कराया गया। स्वास्थ्य विभाग के मुताबिक जामुड़िया ग्रामीण क्षेत्र में 14 एवं शहरी क्षेत्र में मंगलवार तक कुल 34 कोरोना पॉजिटिव मिले। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। पहले से शादीशुदा एक शिक्षक पर दूसरी पत्नी की बेरहमी से हत्या करने का आरोप लगा है। ये घटना अंडाल थाना क्षेत्र के काजोड़ा ग्राम में घटी है। पुलिस ने इस मामले में अभियुक्त शिक्षक को गिरफ्तार कर लिया है। 8 महीने पहले ही शिक्षक ने पहली पत्नी के रहते हुए दूसरी शादी की थी। पहले से शादीशुदा रहने के बावजूद एक शिक्षक ने दूसरी शादी की और जब दाम्पत्य कलह बढ़ गया तो शिक्षक ने बेरहमी से दूसरी पत्नी को मौत के घाट उतार दिया। ये घटना अंडाल थाना क्षेत्र के काजोड़ा ग्राम में घटी है। आरोप है कि काजोड़ा ग्राम निवासी शिक्षक विक्रमजीत राय ने 37 वर्षीय अपनी दूसरी पत्नी आईवी हाजरा राय की बेरहमी से हत्या कर दी। इस दौरान उसने अपनी दादी सास पर भी जानलेवा हमला किया। इस घटना को लेकर पूरे इलाके में सनसनी फैल गई। पुलिस ने पत्नी की हत्या के मामले में शिक्षक पति विक्रमजीत हाजरा को गिरफ्तार कर लिया है। मंगलवार की शाम हुई इस घटना से तनाव है। 8 महीने पहले आईबी की शादी अंडाल के उखड़ा निवासी सह सरकारी शिक्षक के संग हुई थी। विक्रमजीत खांडरा स्थित विधानचंद्र प्रतिबंधी कर्म केंद्र में कंप्यूटर इंस्ट्रक्टर के पद पर कार्यरत हैं। पहले से शादीशुदा रहने के बावजूद विक्रमजीत ने आईवी के साथ दूसरी शादी की थी। शादी के बाद जब आईवी को विक्रमजीत के शादीशुदा होने की जानकारी मिली तो दोनों के बीच कलह शुरू हो गया। वहीं दूसरी तरफ शिक्षक की पहली पत्नी ने आरोप लगाया है कि उसके पति को फंसाया गया है। আমার মনে হচ্ছে ওনাকে ভীষণভাবে ফাঁসানো হচ্ছে। এটার পিছনে একটা বড় ষড়যন্ত্র কাজ না, উনি তো নিজে স্বীকার করেছেন। স্বীকার তো করতেই পারেন, স্বীকার করা তো ফোর্সফুলিও হতে পারে নাকি বলুন তো? কোনো একটা প্রেশারে, কোনো একটা হয়তো ব্ল্যাকমেল করে বা কোনো একটা প্রেশার ক্রিয়েট করে তো করতেই পারে না। মানে সেটা অভিযোগটা এখনো প্রমাণিত হয়নি। স্বীকার করা মানে এটা নয় যে তিনি সত্যি সত্যি অভিযোগটা করেছেন। কারণ একজন মানুষ যদি এরকম অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকে তার প্রথম গাফিলতি হবে তার নিজস্ব সংসারের প্রতি। আমার 12 বছরের বিবাহিত জীবন এবং আমার 10 বছরের একটা ছোট্ট বাচ্চা আছে। তো আমার সাথে বা আমার বাচ্চার সাথে আজ অবধি তিনি কোনো রকম অবহেলা করেন। বাচ্চা নয়, বাড়ির সঙ্গে সবারই সঙ্গে কোনো রকম মানে মারলোটা কেন? এটা তো বিচার সাপেক্ষ ব্যাপার। এটা আদালতই ঠিক করবে যে কি হয়েছে কি না হয়েছে। আপনিও যেখানে আছেন আমিও সেখানে আছি, কারণ আমার সঙ্গে সেইভাবে ওনার কথা বলতে এখনো দেয়নি। आरोप है कि मंगलवार की शाम विक्रमजीत ने काजोड़ा आकर आईवी की हत्या कर दी। घर में उस समय आईवी तथा उसकी दादी माया रानी बैनर्जी थी। अभियुक्त ने माया रानी पर जानलेवा हमला कर उसे गंभीर रूप से घायल कर दिया। पुलिस ने माया रानी को गंभीर हालत में दुर्गापुर अनुमंडल अस्पताल में भर्ती कराया है। मृतका का मायके वालों ने अभियुक्त के विरुद्ध हत्या का मामला दर्ज कराया है। पुलिस घटना की जाँच कर रही है। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতি।
सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
চয়েস দেখো কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। আসানসোল উত্তর থানার অন্তর্গত কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ এলাকায় এক রেল কর্মীর বাড়িতে ছাদের অ্যাসবেস্টস ভেঙে সোনার চেন, সোনার বালা সহ নগদ অর্থ, লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে চম্পট দিল চোরের দল, এমনটাই দাবি পরিবারের সদস্যদের। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল উত্তর থানার অন্তর্গত কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ এলাকায় এক রেলকর্মীর বাড়িতে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। রেলকর্মীর বাড়ির ছাদের অ্যাসবেস্টস ভেঙে সোনার চেন, সোনার বালা সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে চম্পট দেয় চোরের দল। বাড়ির মালিকের নাম নিরঞ্জন প্রসাদ বলে জানা গিয়েছে। পরিবারের সদস্যরা জানান, বুধবার ভোর 3:30 নাগাদ আচমকাই দরজা ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পান তারা। প্রথমে পরিবারের সদস্যরা মনে করেছিলেন ঝড়ে দরজায় আওয়াজ হচ্ছে। এরপর সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান অ্যাসবেস্টস ভাঙা, ঘরে থাকা সোনা গয়না কিছুই নেই, নগদ সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী খোয়া গিয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। 3:30 बजे ठक से आवाज किया था, सुने तो हमको लगा कि ऐसे ही कुछ मतलब आवाज कर रहा है, हवा चल रहा है, खिड़की फटका रहा होगा। उठे तो उसके बाद फिर हम नीचे में ही रह गए, ध्यान नहीं दिए, पता नहीं कब आया, दोनों रूम से बैग लेके गया और पापा का मोबाइल 2 गो था, दोनों मोबाइल लेके चला गया। और उसके बाद फिर मम्मी उठी तो कहीं कि मेरा बैग नहीं है, हम देखे नहीं बैग उग है। हम 4 बजे झाड़ू लगा रहे थे अंदर अंदर, पता नहीं कब ऊपर से ही आया, ऊपर ही चला गया। तो लगभग कितना के सामान था उसमें? ज्वेलरी तो बहुत अच्छा था, चैन था, कंगन था, फिर बाली था, 2 जोड़ा पायल था चांदी का, पैसा 10,000 रुपया था उसमें। मैं ये इस इलाके में होते रहता, लेकिन मेरे घर में पहला बार हुआ था। पूजा के टाइम में और पीछे से ही चढ़ा है, उधर उनको यहाँ भी पीछे से आया था, मेरे यहाँ भी इधर से ही आया। तो पुलिस को खबर दी है क्या? हाँ, पुलिस आया था, वो एक टॉर्च, एक रुमाल छूट गया है उसका, उसको लेके वो गया है। एक टॉर्च दरवाजा पे ही था, एक रूम में जो कपड़ा उपड़ा फेंका ना, उसका टॉर्च इतना छोटा सा था, मेरा होगा था। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে একটি টর্চ লাইট ও রুমাল উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে আতঙ্কিত ওই এলাকায় বসবাসকারী অন্যান্য বাসিন্দারা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। रानीगंज थाना और ईसीएल के शादग्राम एरिया के नीमचा फायर फाइटिंग प्रोजेक्ट के पास भूधसान होने से स्थानीय ग्रामवासी दहशत में आ गए। भूधसान के कारण निकटवर्ती इलेक्ट्रिक सबस्टेशन और सड़क मार्ग को भी खतरा महसूस किया जा रहा है। ग्रामवासियों ने इलेक्ट्रिक सबस्टेशन को सुरक्षित स्थान पर स्थानांतरित किए जाने की मांग की है। रानीगंज थाना और ईसीएल के शादग्राम एरिया के नीमचा फायर फाइटिंग प्रोजेक्ट से संलग्न इलेक्ट्रिक सबस्टेशन के पास भूधसान की घटना घटी है। बताया जा रहा है कि जहां पर भूधसान हुआ है वहां से महज थोड़ी दूर पर ही रानीगंज बाईपास रोड अर्थात राष्ट्रीय राजमार्ग संख्या 60 के साथ राष्ट्रीय राजमार्ग संख्या 2 का मिलन होता है। इतना ही नहीं, थोड़ी दूर पर ही नीमचा ग्राम है। ऐसी स्थिति में भूधसान की घटना को लेकर एक तरफ जहां स्थानीय ग्रामवासी दहशत में है, वहीं दूसरी तरफ भूधसान के कारण इलेक्ट्रिक सबस्टेशन और सड़क मार्ग के लिए भी खतरा महसूस किया जा रहा है। घटना की सूचना मिलते ही ईसीएल के अधिकारी एवं सुरक्षा कर्मी मौके पर पहुंचे और भूधसान स्थल का निरीक्षण किया। फिलहाल अस्थायी रूप से कुछ सुरक्षा कर्मियों की तैनाती कर भूधसान स्थल की निगरानी की जा रही है। घटना के बारे में स्थानीय ग्रामवासियों का कहना है कि नीमचा फायर फाइटिंग प्रोजेक्ट के पास बुधवार सुबह स्थानीय ग्रामवासियों ने देखा कि इलेक्ट्रिक सबस्टेशन के पास भूधसान हुआ है। मंगलवार की रात जोरदार बारिश हुई थी। संभवतः बारिश की वजह से मिट्टी धंस गई है। भूधसान के कारण कुएं के आकार का गहरा गड्ढा तैयार हो गया है। ग्रामवासियों का कहना है कि भूधसान की घटना को देखते हुए ईसीएल प्रबंधन को अविलंब इलेक्ट्रिक सबस्टेशन को नीमचा से दूर कहीं सुरक्षित स्थान पर शिफ्ट कर दिया जाना चाहिए, क्योंकि अगर इलेक्ट्रिक सबस्टेशन भूधसान की चपेट में आता है तो इससे न सिर्फ स्थानीय ग्रामवासी बुरी तरह से प्रभावित होंगे बल्कि ईसीएल प्रबंधन को भी नुकसान उठाना पड़ेगा। जहां भूधसान के कारण कुएं के आकार का गड्ढा बना है, वहीं मिट्टी भराई की जाएगी। সেই বৃষ্টির পরে
সকালবেলায় আমাদের মল্লিক পাড়ার বস্তি যারা আছে তাদের এই গরু টরু ছাগল বাইরে বাঁধে, তো সেই বাঁধতে যেয়ে তারা দেখেছে, দেখার পরে আমাদেরকে খবর দেয়। আমরা তখন সব ছেলেরা এসে আমরা দেখি, দেখার পরে আমরা এসিএলে খবর দিই। খবর দেওয়ার পর এসিএল থেকে ম্যানেজার, এজেন্ট, জিএম তারা এখানে এসেছিলেন। তারা দেখে সিকিউরিটি গার্ড পাঠিয়ে দিয়েছেন এবং তারা ফ্রড করার ব্যবস্থা করছে। এবং ওনাদের কাছে আমাদের অনুরোধ, নিমচা গ্রামবাসীবৃন্দর অনুরোধ, যাতে এই ইলেকট্রিক সাব স্টেশন ঘরটি নিমচা গ্রামের অনেক জায়গা আছে, তার আশেপাশে যদি কোথাও করে দেয় তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়। কারণ সম্পত্তিটা ইসিএলের, এই সম্পত্তি যদি ধসে যায় তাহলে ইসিএলেরও একটা ক্ষতি এবং আমাদের গ্রামবাসীরও ক্ষতি। সেই না এখন অনেক সময় আছে, যদি ম্যানেজমেন্ট এই ইলেকট্রিক সাব স্টেশন বাড়িটাকে যদি গ্রামের অন্য সাইডে কোথাও করে দেয় তাহলে আমাদের নিচে গ্রামের লোকের খুবই উপকার। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज के बक्तानगर स्थित JSIS आयरन एंड स्टील कारखाने में सस्पेंशन ऑफ वर्क की नोटिस जारी कर दी गई है। कारखाना बंद होने से लगभग 80 श्रमिकों का भविष्य अनिश्चित हो गया है। सस्पेंशन ऑफ वर्क की नोटिस देखकर उत्तेजित श्रमिकों ने कारखाने के बाहर प्रदर्शन किया। रानीगंज थाना क्षेत्र के बक्तानगर स्थित JSIS आयरन एंड स्टील इंडिया कारखाने में सस्पेंशन ऑफ वर्क की नोटिस जारी कर दी गई है। बुधवार सुबह श्रमिक जब काम पर पहुंचे तो उन्होंने देखा कि गेट पर नोटिस लगी है। सस्पेंशन ऑफ वर्क की नोटिस देखकर श्रमिक भड़क गए और उन्होंने कारखाने को फिर से चालू करने की मांग पर प्रदर्शन शुरू कर दिया। कारखाने में तालाबंदी की वजह से करीब 80 श्रमिकों का भविष्य अनिश्चित हो गया है। जानकारी के अनुसार गत 23 मार्च से JSIS आयरन एंड स्टील इंडिया कारखाना बंद था। लगभग 3 महीने बाद गत 6 जुलाई को कारखाना फिर से चालू हुआ। मंगलवार को कारखाने के श्रमिकों ने एडवांस राशि का भुगतान करने की मांग पर आंदोलन किया था और इस आंदोलन के कारण कारखाने का कामकाज भी प्रभावित हुआ था। परंतु इन सब के बीच कारखाना प्रबंधन ने जिस प्रकार से कारखाने में सस्पेंशन ऑफ वर्क की नोटिस जारी की है, उसे लेकर श्रमिकों एवं प्रबंधन के बीच गतिरोध और बढ़ गया है। बताया जा रहा है कि JSIS आयरन एंड स्टील इंडिया कारखाने की तरफ से जारी सस्पेंशन ऑफ वर्क की नोटिस में कहा गया है कि श्रमिकों ने बिना कोई पूर्व सूचना दिए कामकाज बंद कर आंदोलन किया। इतना ही नहीं, एक बड़ा मोटर जल गया है जिसकी वजह से कारखाने का उत्पादन प्रभावित हुआ है। नोटिस में श्रमिकों पर बुरी नियत से कारखाने के फर्नेस का काम बंद करने का आरोप लगाया गया है। वहीं दूसरी तरफ कारखाने के श्रमिकों का कहना है कि 3 महीनों से कारखाना बंद होने की वजह से उनके लिए अपना घर संसार चला पाना बेहद मुश्किल हो गया है। दुर्गापुर में डिप्टी लेबर कमिश्नर की अध्यक्षता में हुई बैठक में श्रमिकों को लॉकडाउन अवधि का करीब 5,000 रुपए का भुगतान करने का समझौता हुआ था, परंतु कारखाना प्रबंधन की तरफ से अब तक सिर्फ 3,000 रुपए दिए गए हैं। कारखाने के श्रमिकों ने बकाया 2,000 रुपए तथा एडवांस राशि की मांग की है, परंतु इन सब के बीच कारखाना प्रबंधन द्वारा अचानक सस्पेंशन ऑफ वर्क की नोटिस जारी करने का फैसला हैरान कर देने वाला है। वहीं तृणमूल के श्रमिक संगठन के नेता निर्मल पाल भी कारखाने पहुंचे और श्रमिकों से बात की। उन्होंने कहा कि कारखाना प्रबंधन के साथ वार्ता कर गतिरोध को जल्द समाप्त करने का प्रयास किया जा रहा है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। অন্ডালের উখড়ায় এক বধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে উখড়ার সৌমণ্ডল পাড়ায়। মৃতের বাপের বাড়ির লোকেদের অভিযোগ, শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে ওই বধূকে মেরে ফেলা হয়েছে। এই ঘটনায় মৃতের স্বামীকে আটক করেছে পুলিশ। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো অন্ডালের উখড়ার সৌমণ্ডল পাড়ায়। মৃতের নাম বছর 28-এর চুমকি দাস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2011 সালে উখড়ার সৌমণ্ডল পাড়ার বাসিন্দা গোপীনাথ দাসের সাথে বিয়ে হয় পাণ্ডবেশ্বরের রামনগরের বাসিন্দা তপন দাসের মেয়ে চুমকি দাসের। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হতো বলে অভিযোগ। শ্বশুরবাড়ির লোকেরা মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত বলে অভিযোগ করেছেন মৃতের পরিবারের সদস্যরা। গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত 10টা নাগাদ চুমকির স্বামী গোপীনাথ ফোন করে তাদের জানায় কীটনাশক খেয়েছে চুমকি। খবর পেয়ে চুমকির পরিবারের সদস্যরা শ্বশুর বাড়িতে এসে দেখেন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চুমকির মৃতদেহ পড়ে রয়েছে। চিকিৎসকেরা জানান স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মৃত্যু হয়েছে চুমকির। পরিকল্পনা করেই চুমকিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। আজই প্রথমে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর ওরা নির্যাতন করতো, তার জন্য কেস হয়েছিল। কেসের মিউচুয়াল মধ্যে এসেছিল, আমরা ডিভোর্স চেয়েছিলাম কিন্তু ওরা চায় না, ওরা দিতে পারে না আমাদের ডিমান্ড। যেহেতু আবার মিউচুয়াল করে, মিউচুয়াল পাঠানো হয় 23শে সেপ্টেম্বর 2019-এ। তারপর আবার এই অত্যাচার করে মেরে দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি দোষী সাজা যায়। অন্যদিকে মৃতের স্বামী গোপীনাথ মণ্ডল জানিয়েছেন তার স্ত্রী দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন, সেই কারণে নিজে থেকেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে ওই বধূ, এমনটাই দাবি করলেন তার স্বামী। জিজ্ঞাসাবাদের জন্য গোপীনাথ বাবুকে আটক করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে উখড়া ফাঁড়ির পুলিশ। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। মঙ্গলবার মানসিক অবসাদে আত্মঘাতী হন আছড়া গ্রাম পঞ্চায়েতের উদয়নগরের বাসিন্দা, পেশায় ফাস্ট ফুড ব্যবসায়ী। পরিবারের পাশে দাঁড়িয়ে মৃতের স্ত্রীর হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। পরিবারের পাশে দাঁড়িয়ে দিলেন সব রকম সহযোগিতার আশ্বাসও। মঙ্গলবার সকালে মানসিক অবসাদে আত্মঘাতী হন সালানপুরের আছড়া গ্রাম পঞ্চায়েতের উদয়নগরের বাসিন্দা, পেশায় ফাস্ট ফুড ব্যবসায়ী সনৎ কুমার সেন। বুধবার সকালে মৃতের পরিবারের সদস্যদের সাথে দেখা করে গেলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে সব রকম সহযোগিতার আশ্বাসও দিলেন তিনি। মৃতের 2 সন্তানের শিক্ষার ব্যয়ভার বহনের কথাও জানালেন বারাবণীর বিধায়ক। পরিবারকে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে, এই আশ্বাস দেওয়ার পাশাপাশি তার স্ত্রীর হাতে আর্থিক সহায়তাও প্রদান করা হয় এদিন। আজকে আমি হঠাৎ সকালবেলাতে রিপোর্টটা পেলাম আমি কোনো সংবাদপত্রের মাধ্যমে, তো দেখলাম যে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী এখানকার রূপনারায়ণপুর অঞ্চলের সনৎ সেন, উনি আর্থিক অনটনের জন্য এবং উনি ক্যান্সারে ভুগছিলেন, তো উনি হঠাৎ আত্মহত্যা করেছেন। আমি খবর পাওয়ার সাথে সাথে আমার ব্লক প্রেসিডেন্ট আরমান দা এবং সেক্রেটারি পলাশ সিংকে আমি খবর বলি এবং এখানে ঢুকেছিলাম। ওদের পরিবারের অবস্থা খুবই গরিব এবং অভাব অনটনের জন্য কিন্তু সুইসাইডটা করেছে। তো সরকার তেমনিতে হেল্প করছে, মানুষকে যেভাবে রেশনিং পদ্ধতিতে করছে। তাছাড়া আমরা পার্টির পক্ষ থেকে আমি আশ্বাস দিলাম যে আমরা যে কোনো ধরনের সহযোগিতা শুধুমাত্র স্বর্গীয় সনৎ সেনের নয়, আমার এই অঞ্চলের, আমার বিধানসভার যে কোনো মানুষের, গরিব মানুষ, যে কোনো মানুষের যে কোনো অসুবিধা হলে আমরা যদি ইনফরমেশন পাই পার্টির পক্ষ থেকে আমরা নিশ্চয়ই সবসময় পাশে দাঁড়াবো, মানুষের পাশে দাঁড়াবো। পরিবার সূত্রে জানা গিয়েছে গত কয়েক বছর ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত সনৎ কুমার সেন ফাস্টফুডের ব্যবসা করতেন, কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে টানা লকডাউনে তার ব্যবসা বন্ধ থাকায় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছিল তাকে। বাজারে প্রচুর দেনাও হয়ে গিয়েছিল। কোনো পথ খুঁজে না পেয়ে মানসিক অবসাদে আত্মঘাতী হন ওই ফাস্টফুড ব্যবসায়ী। বারাবণীর বিধায়কের নেওয়া এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিন বিধায়কের সাথে মৃত সনৎ কুমার সেনের পরিবারের সাথে দেখা করে যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, তৃণমূল কংগ্রেসের কর্মী অরূপ রক্ষিত, উদয় ঘোষ সহ আরো অনেকে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।